বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা, শুকরিয়া এবং মোবারকবাদ। আমার আসলে হাজিরা দেওয়ার কথা ছিল, বক্তৃতা দেওয়ার কথা ছিল না। মুসান্নাকে বলেছিলাম আমি যদি না আসি তাহলে কেমন হবে। সে বলল যে না আসতে পারেন, কিন্তু একটু মনে দুঃখ পাব। শেষ পর্যন্ত কারো দুঃখের কারণ হব না, এই জন্য আমি রওনা দিলাম। সবার বক্তৃতা তো শুনতে পারিনি, মুসান্নার বক্তৃতা শুনলাম। আমার মনে হলো না আসলে আমি বঞ্চিত হতাম। তা আমি তো বাংলা ভাষার শিক্ষকও না, ছাত্রও না। ফরুক আহমেদকে নিয়ে আমি কি বলতে পারি? আমি আসবার সময় ভাবছিলাম, আবার তোমরা এমন একটা কঠিন সাবজেক্ট ঠিক করেছো, এটা আমার বোঝাপড়া করতেও বেশ কষ্ট হয়েছে। তো ফরুক আহমেদকে তো আমরা জানি একজন তীব্র আদর্শবাদী কবি, আবার একই সাথে উনি একজন তীব্র রোমান্টিক কবি। রোমান্টিকতা এবং আদর্শবাদিতা, এই দুইটা জিনিস সবসময় হয় না, কিন্তু ফররুকের ক্ষেত্রে হয়েছে। তার কবিতায় সেই মহাসমুদ্রের উচ্ছ্বাস, তাই না? সমুদ্র তার খুব প্রিয় ছিল, আর সমুদ্রে যারা নাবিক হতো, সিন্দাবাদ, এগুলোও তার খুব প্রিয় প্রতীক ছিল, তাই না? এসব প্রতীকগুলো তার কবিতায় বারবার এসেছে। তো ফরুক আহমেদকে আমাদের বুঝতে হলে তার সময়টাকে বুঝতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ, পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে বা তীব্রভাবে চলছে। এ সময় তার কবিতা লেখালেখির শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো পৃথিবীকে নাড়িয়ে দিল। সেই ক্যাপিটালিস্ট সভ্যতা একজন আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়ল, যেটার ভবিষ্যৎবাণী করেছেন ইকবাল, ভঙ্গুর শাখায় তোমরা নীড় বেঁধেছ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিতরে তা প্রমাণ হলো, এবং তারই খুব একটা বিকৃত রূপ আমরা বাংলাদেশে দেখলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধর কালে ব্রিটিশ মিসম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইকোনমিক মিসম্যানেজমেন্টের কারণে খুব বড় রকমের একটা দুর্ভিক্ষ হলো বাংলাদেশে, যেটাকে আমরা বলি 50-এর মন্বন্তর। লাখ লাখ মানুষ মারা গিয়েছিল, রাস্তার ধারে মানুষ মরে পড়ে থাকতো। তো ফররুকের কবি মন খুব নাড়া দিয়েছিল, এবং তিনি এই ভয়াবহ দৃশ্য দেখে নিজেকে আর সামাল দিতে পারেননি। তার কলমে ছুটল আগুন। তার একটা বিখ্যাত কবিতা আছে, আমি আজকাল সব কিছু মনে রাখতে পারি না, আমি একটু লিখে টিকে আনি। সেই কবিতাটার নাম হচ্ছে লাশ। এ লাশ কবিতায় উনি তার যে এই মানবিক বিপর্যয়ের যে রূপ, এটা তিনি তুলে ধরলেন। এবং এই কবিতার ভিতর দিয়ে যেমন তার মানবিক মনের একটা পরিচয় পায়, তেমনি এই যে কি বলে ক্যাপিটালিস্ট সোসাইটি, ভোগ্যপণ্যবাদের যে সমাজ, যে রাষ্ট্র, যে পৃথিবী, যে ওয়ার্ল্ড অর্ডার, এই অর্ডারের বিরুদ্ধে তিনি ডাক দিলেন। তার গুরু, ওই যে মুসান্না বলে গেল, ইকবালও বলেছিলেন, ওই যে
ভঙ্গুর শাখায় তোমরা বেঁধেছ নি। তো উনি বললেন, হে জড় সভ্যতা, মৃত সভ্যতার দাস, স্ফীত মেদ, শোষক সমাজ। লাশ কবিতায় তার বিখ্যাত লাইন, তিনি এই যে ক্যাপিটালিস্ট শোষণের বিরুদ্ধে তিনি ডাক দিলেন। ফরুকের এটা একটা ছবি, তার কবিতার একটা ছবি, মানুষের প্রতি দরদ, এই যে দুর্ভিক্ষ, মহামারী, মরক, যে মানবিক মূল্যবোধের অবক্ষয়, এর থেকে তিনি বের হয়ে আসার কথা বললেন, মুক্তির সন্ধান করলেন। এটা তার একটা পরিচয়। তখন পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে। তখন পাকিস্তান আন্দোলনকে সামনে রেখে সে সময়ের কিছু বুদ্ধিজীবী পণ্ডিত ব্যক্তিরা জড়ো হলেন। সংগঠনটার নাম ছিল পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি। এটা 42 সালে তৈরি হয়েছিল কলকাতায় দৈনিক আজাদ অফিসকে কেন্দ্র করে। এবং দৈনিক আজাদের যিনি সম্পাদক ছিলেন উনিও খুব কীর্তিমান ব্যক্তি ছিলেন, বাংলা সাহিত্যের একজন খুব বড় লেখক এবং মুফাসসিরে কুরআন মৌলানা আকরাম খান। তার সুপারভিশনে বলা যায়, তার তত্ত্বাবধানে এই রেনেসাঁ সোসাইটি গড়ে উঠল। এখানে আবুল কালাম শামসুদ্দিন ছিলেন, আবুল মনসুর আহমেদ ছিলেন। তো ওনারা বললেন যে আমাদের শুধু রাজনৈতিক স্বাধীনতা পেলে হবে না, আমাদের সাংস্কৃতিক স্বাধীনতাও পেতে হবে। আবুল মনসুর আহমেদ এই সাংস্কৃতিক স্বাধীনতাকে বললেন তামুদ্দনিক আজাদি। কারণ আমাদের যে সংস্কৃতি তখনও কলকাতার অধীনস্থ হয়ে গেছে। ওই যে ওরা বলল ফোর্ট উইলিয়ামের বাংলা, তারপরে যে সাহিত্যে আমরা নাই, যে সাহিত্যের ক্যানভাসে মুসলমান কৃষক নাই, সে সাহিত্য তো আর আমাদের হতে পারে না। বলছে আমাদের সাহিত্য তৈরি করতে হবে। তা আমাদের সাহিত্য তৈরি করতে হলে কি করতে হবে? আমাদের ভাষাগুলোকে, আমাদের জীবনের ভাষাগুলোকে, আমরা যে ভাষা ব্যবহার করি সেই ভাষাগুলোকে সাহিত্যের ভাষায় আনতে হবে। তো ফরুক আহমেদ ছিলেন সেই লড়াইয়ের একজন কলমী সৈনিক। এবং এই লড়াইয়ের ফলই হচ্ছে, এই আন্দোলনের ফলই হচ্ছে তার বিখ্যাত বই, কাব্য আর কি, সাত সাগরের মাঝি। ওই যে মুসান্না বলল যে এটা তিনি আবার তার গুরু ইকবালকে উৎসর্গ করেছিলেন। এখানে তিনি ওই যে সাত সাগরের মাঝি, এখানে আরব্য উপন্যাসের যে নায়ক সিন্দাবাদ, সেই সিন্দাবাদকে সামনে নিয়ে আসলেন। যেই সিন্দাবাদ সমুদ্রের ঢেউ, ঝড়, বন্যা কিছু মানে না, সে পার হয়ে যায়, সে তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। উনি নায়ক ঠিক করলেন। এটা সাহিত্যিকরা তো সাহিত্যে অনেক সিম্বল ঠিক করেন না। যেমন ইকবালের একটা সিম্বল ছিল ঈগল, শাহীন। তো ওনার সিম্বল, ওনার প্রতীক হচ্ছে, সাহিত্যিক প্রতীক হচ্ছে সিন্দাবাদ। তো সিন্দাবাদের প্রতীকে তিনি মুসলিম সমাজের মধ্যে মুক্তির সন্ধান করা শুরু করলেন। এই যে সিন্দাবাদ, এর মাধ্যমে তিনি, এ হচ্ছে মুসলিম সমাজের নেতা, তিনি মুসলমানের আত্মপরিচয়, আত্মপ্রতিষ্ঠা, বিজয়ের সম্ভাবনাকে এই কবিতার মধ্যে নিয়ে আসলেন, এই সাত সাগরের মাঝি। এবং এখানে মুসলিম সংস্কৃতির যে ভাষাগুলো, সে ভাষাগুলোকেও তিনি এই কবিতার মধ্যে, এই কাব্যের মধ্যে ব্যবহার করলেন। এটা আসলে নজরুল ইসলামই শুরু করেছিলেন। এই যে উনি তো আমাদের সংস্কৃতির ভাষা তৈরি করেছেন, তাই না? আজকে রওশন জমিন আসমান, নওজোয়ানির সুরক নূরে, এটা নজরুল ইসলামের একটা গান। এর মধ্যে কি আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার মনের উচ্চারণ দেখতে পান না? উনিও সাত সাগরের মাঝের ভিতর দিয়ে এই মুসলমানের আত্মপ্রতিষ্ঠার কথা বললেন। কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। নারঙ্গী মানে তো জানেন, নারঙ্গী মানে হচ্ছে অরেঞ্জ, নারাং। নারাং হচ্ছে আরবি শব্দ, এটা স্পেনের ভিতর দিয়ে ইউরোপে ঢুকেছিল, নারাং থেকে হয়েছে অরেঞ্জ। তো উনি নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, উনি ওনার ইমাজারি কল্পনাকে তিনি কোথায় নিয়ে গেলেন দেখেন।
নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছো ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। ওই ডাক দিচ্ছে যে তুমি জাগো, তুমি তো এখনো ঘুমন্ত, তোমাকে উঠে আসতে হবে। 7 সাগরের মাঝির ভিতর দিয়ে তিনি আসলে কি চাইলেন? মুসলিম ঐক্য, মুসলিম উম্মার স্বপ্ন, ইসলামী রাষ্ট্র এবং খেলাফত, এটাই তিনি চেয়েছিলেন। এবং ওই জন্যই তিনি আবার লিখলেন সিন্দাবাদ কবিতায়, যেটা তার শ্রেষ্ঠ কবিতা, 7 সাগরের মাঝি। কেটেছে রঙিন মখমল দিন, নতুন সফরাজ, শুনছি আবার নোনা দরিয়ার ডাক, ভাসে জরোয়ার মৌজের শিরে সফেদ চাঁদির ডাক, পাহাড় বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক, নতুন পানিতে সফর এবার হেমাজি সিন্দাবাদ। নতুন করে ডাক দিচ্ছেন সেই ইসলামের খেলাফত প্রতিষ্ঠার জন্য। তিনি দেখলেন যে তাহলে এলে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র, মুসলিম সমাজ, এগুলো কিভাবে হবে? তাহলে আমাদের সেই সব ব্যক্তিগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে যেগুলো সেই সমাজকে নির্মাণ করতে হবে, সেই সব ব্যক্তিগুলোকে, সেই ইসলামের সেই আদি অকৃত্রিম পুরুষগুলো, যাদের আদর্শ আজকে আমাদের পথ দেখতে পারে। উনি লিখলেন সিরাজম মনিরা। সিরাজম মনিরা মানে উজ্জ্বল প্রদীপ, নাকি? এরাই আমাদের পথ দেখাতে পারে। এখন ফারুক আহমেদকে অনেক রকমের কথাবার্তা বলা হয়, এটা নিয়ে হয়তো অনেকে একটু বিব্রত অবস্থায় পড়ে যায়, নাকি? তিনি পাকিস্তানপন্থী কবি, তিনি স্বাধীনতার বিরোধিতা করেছেন, অনেক কিছু, তাই না? উনি তো, ওনার পাকিস্তান ইজ অ্যান আইডিয়া, ওটা কোনো ভৌগোলিক পাকিস্তান না। ওনার চিন্তার, ওনার স্বপ্নের, কবির একটা স্বপ্ন থাকে না, কবির একটা কল্পরাজ্য থাকে, ওই কল্পরাজ্যে তিনি পাকিস্তানকে দেখেছিলেন। বাস্তব পাকিস্তান আর ওনার স্বপ্নের পাকিস্তান, আর ওনার স্বপ্নের পাকিস্তান তো এক জিনিস নয়। উনি তো পাকিস্তান চেয়েছিলেন মানুষের মুক্তির জন্য, সেই ইশতেহারই তিনি 7 সাগরের মাঝিতে লিখেছিলেন। উনি তো পাকিস্তানের বেনিফিশিয়ারি না, উনি তো খুব দরিদ্র মানুষ ছিলেন। তাকে সরকার পৃষ্ঠপোষকতা করতে চেয়েছে, সাহায্য করতে চেয়েছে পাকিস্তান সরকার, উনি তো নেননি। তাহলে আমি এটা নেব না। এখন মজার ব্যাপার হচ্ছে, তার বিরুদ্ধে সমালোচনা কেন? তিনি ইসলামের ভিতর দিয়ে মানুষের মুক্তি খুঁজেছিলেন, এটাই তো দোষ তার, নাকি? এটা তো একটা অচল মত, এটা আজকাল চলে না, তাই না? এখন এরকম তো মুক্তি ধর্মের ভিতর দিয়ে অনেকেই চেয়েছেন, চান নাই? ইংরেজি কবি যে টি.এস. এলিয়ট, খুব বড় কবি, আধুনিক ইংরেজি সাহিত্যের তিনি একজন পথিকৃৎ কবি। উনি বললেন যে ইউরোপিয়ান সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতা তার স্পিরিট, তার আত্মাকে হারিয়ে ফেলেছে। তার একটা বিখ্যাত কাব্য আছে ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড মানে পোড়ো জমি, ওয়েস্ট মানে পোড়ো, ঊষর, যেই জমিতে ফসল হয় না। তো উনি বললেন যে ইউরোপকে ক্যাথলিক ধর্মের কাছে ফিরে যেতে হবে। এই ক্যাথলিক ধর্মের রিভাইভাল ছাড়া ইউরোপের পুনর্জীবন হবে না, ইউরোপ আর ঘুরে দাঁড়াতে পারবে না। এই ঊষর মরুভূমি, এই যে ওয়েস্টল্যান্ড, এটা মানুষের আত্মাকে কেড়ে নিচ্ছে, উনি বললেন। এবং উনি ক্যাথলিক ধর্মের পুনরুজ্জীবন চাইলেন, প্রোটেস্ট্যান্ট ধর্মকে কিন্তু চান নাই। প্রোটেস্ট্যান্ট ধর্ম তো সেকুলারিজম, রিফরমেশন, এগুলি। তো টি.এস. এলিয়ট যদি ক্যাথলিক রিভাইভাল চাইতেই পারেন, তা আমাদের ফারুক আহমেদ যদি ইসলামকে সামনে রেখে একটা রাষ্ট্র প্রকল্প, একটা সভ্যতা গড়তে চান, তাহলে অন্যায় কি? টি.এস. এলিয়টকে আমরা মৌলবাদী বলি, সাম্প্রদায়িক বলি, সেকেলে বলি, বর্ণবাদী বলি, তাহলে ইসলামের তো একটা রাষ্ট্র প্রকল্প আছে। সব কিছু তো আমি এনলাইটেনমেন্টের চোখ দিয়ে দেখব, এটার সাথে তো আমি এগ্রি নাও করতে পারি, নাকি? এখন এনলাইটেনমেন্টই তো শেষ কথা নয়। শেষ কথা যদি হতো, তাহলে তো আজকে এত আধুনিকতার, এই যে পোস্ট মডার্নিজম, এত
পোস্টমডার্নিজম তো মানে মডার্নিজমের সমালোচনা, মডার্নিজমের খুঁত, মডার্নিজমের ডেফিসিয়েন্সি, মডার্নিজমের লিমিটেশন, সেগুলোর আলোচনাই তো পোস্টমডার্নিজম। এই যে যত বড় বড় ফুকো, দেরিদা, এরা কি? এরা তো মডার্নিটির সমালোচক। হ্যাঁ, তাহলে আধুনিকতা, এনলাইটেনমেন্ট তো শেষ কথা না। আর ইসলামের তো একটা নিজস্ব রাষ্ট্র প্রকল্প আছে, তার তো একটা সভ্যতার প্রকল্প আছে, তার তো নিজস্ব একটা স্বপ্ন আছে। ওই স্বপ্ন তো এনলাইটেনমেন্টের বাইরের স্বপ্ন, এবং এনলাইটেনমেন্টের বাইরেও তো বহু মানুষ আছে, বহু সভ্যতা আছে, তারা তাদের নিজের মতো করে স্বপ্ন দেখতে চায়। ফারুক আহমেদ সেই রকম একটা স্বপ্ন দেখেছিলেন। কারণ বাংলা সাহিত্য একসময় মনে করছিল যে আধুনিকতাকে অনুকরণ করে খুব বড় কিছু হয়ে যাবে। সেই বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, এরা তো মনে করছিল যে বিশাল কিছু হয়ে যাবে। একসময় বুদ্ধদেব বসু বদলেয়ারের কবিতা অনুবাদ করেছিলেন। তা সেই কবিতা আমাদের আধুনিক কবিরাও খুব নকল করা শুরু করলেন। এই যে আমাদের 60-এর দশকের, 70 দশকের কবিতা, বাংলা সাহিত্যে নাস্তিকতা আনলেন, বাংলা সাহিত্যে প্রগতি আনলেন, বাংলা সাহিত্যে যৌনতা আনলেন, কত কিছু আনলেন। কিন্তু কত দূর এগুলো মানুষ? ওই যে আল মাহমুদ প্রশ্ন করেছেন, কত দূর এগুলো মানুষ? আসলে পৃথিবীর জন্য তো একটা এথিক্যাল অর্ডার দরকার, যেটা ইকবাল বলেছিলেন। এই এথিক্যাল অর্ডার ছাড়া পৃথিবী শেষ পর্যন্ত সারভাইভ করবে না। আর সব কিছু তো নিজের ইচ্ছা মতো, এনলাইটেনমেন্টের ইচ্ছা মতো চলতে দিলে এক একটা গাজা হবে, এক একটা ইরাক হবে, এক একটা সিরিয়া হবে। এটি তো ঘটনা। ফারুক আহমেদ আসলে সেই কবি যিনি ইসলামের মধ্যে সেই মুক্তির ইশতেহার রচনা করেছিলেন। আমি মনে করি ফারুক আহমেদ হলেন বাংলা সাহিত্যের টি.এস. এলিয়ট। অনেক কথা বলা হয়ে গেল নাকি? আসলে এত কথা আমি আজকাল বলতেও পারি না। আমি খুব খুশি হয়েছি, ঢাকা ফোরাম ওরা আমাকে নিয়ে এসেছে, ওরা আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে। আমি সবচেয়ে খুশি হয়েছি এই তরুণদের সাহচর্য পেয়ে। এই তরুণদের ভিতরে যে উদ্দীপনা দেখছি, তরুণদের মধ্যে যে উৎসাহ দেখছি, সেটা আমার খুব আকর্ষণ করেছে। এবং এই তরুণরাই তো সামনের দিনের পথিকৃৎ। এরাই তো আমাদের সামনের পথ চলার পথিক হবে। সুতরাং তারা এগিয়ে আসছে, তারা নতুন করে ভাবছে, তারা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে নতুনভাবে পর্যালোচনা করা শুরু করেছে। এই যে পর্যালোচনা তারা শুরু করেছে, এটা খুবই আশার লক্ষণ। এই পর্যালোচনার ভিতর দিয়ে, নিজের স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠার ভিতর দিয়ে আমাদের জাতি, আমাদের রাষ্ট্রের নির্মাণ সম্ভব। আমরা যদি ইতিহাস না জানি, আমাদের শিকড়ের কথা না জানি, তাহলে তো আত্মপরিচয় থাকবে না। সুতরাং আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের পার্সোনালিটিসগুলো, এই যে ফারুক আহমেদ, জসিমউদ্দিন, নজরুল ইসলাম, আরও অগয়রা অনেক কিছু, এদেরকে জানতে হবে, পড়তে হবে, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যে নতুন সংস্কৃতি নির্মাণ, নতুন সভ্যতা নির্মাণের চেষ্টা সফল হবে ইনশাল্লাহ। এখন অনেক কথা তো থিওরিটিক্যাল কথা অনেক হলো, তাই না? এখন ফারুক আহমেদের একটা কবিতা পড়ে আমি শেষ করি। এটা তার রোমান্টিক কবিতা, এটা তার আরেকটা পরিচয়। এই পরিচয়ের সাথে কিন্তু এই এত সব পরিচয় তার মিল নেই। হ্যাঁ, যেই পরিচয় আমাদের সবার পরিচয়, বিশেষ করে আজকে এখানে শ্রোতা যারা তরুণ তরুণী, তাদের ভাষায় তিনি কথা বলছেন। সেই চিরকালের ভাষা, যে ভাষায় মানুষকে কাছে টানে। সে নামে ডেকেছি আমি, যে নামে ডাকিনি কেউ তাকে, সেমন দেখেছি আমি, যেমন দেখেনি কেউ আর। এটা পৃথিবীর চিরকালের ভাষা, তাই না? একটা একটা প্রেমিক তার প্রেমিকাকে যেভাবে ডাকতে পারে, বা একটা প্রেমিকা যেমন তার প্রেমিককে ডাকতে পারে, এরকম ডাককে আর কেউ ডাকতে পারে? সেই ভাষায় তিনি কথা বলেন।
আজকে ফারুক আহমেদকে আমরা শ্রদ্ধা জানাই। তার যে লিগেসি একটা কথা উঠল, ওয়ারিশ, আমি চাই এই তরুণরা সেই ওয়ারিশকে এগিয়ে নিয়ে যায়। আমরা ফারুক আহমেদের উদ্দেশ্যে আজকে ফাতেহা পাঠ করব। সবাইকে মোবারকবাদ।